নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। সকলকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছরের দুর্গাপুজো আমার কেমন কাটলো আশা করি আপনাদের জানতে ইচ্ছে করছে, তেমনি আমারও জানতে ইচ্ছে করছে আপনারা পুজো কেমন কাটালেন। ইচ্ছে হলে সেই পুজোর গল্প আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, জানতে পারলে আমার খুবই ভালো লাগবে। এবার বলি আমার পুজো কেমন কাটলো। আমি পুজোতে ঘুরে বেরিয়েছি বেশ কয়েকটি রাজবাড়ি এবং অদ্ভুত কয়েকটি পুজো দর্শন করেছি। সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর একটা বিষয়ে ক্ষমা চেয়ে নেব, কারণ গলার অবস্থা ভালো নেই, কিন্তু আপনাদের সাথে কথা বলতেই হবে, তাই এইটুকু মার্জনা করে নেবেন। প্রতিটি রাজবাড়িরই ইট কাঠ পাথরের পাঁজরে লুকিয়ে থাকে নানা ইতিহাস। সেই ইতিহাসের অমোঘ আকর্ষণেই চলেছি লালমাটির দেশ বীরভূম। সেখানে ঘুরে দেখব বেশ কয়েকটি রাজবাড়ি, আর সাথে রয়েছে সেই সব রাজবাড়ির শতাব্দী প্রাচীন দুর্গোৎসবের কাহিনী। তবে সাথে থাকুন। প্রথমেই আমরা ঘুরে দেখব বীরভূমের বোলপুর শান্তিনিকেতন থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত সুরুল রাজবাড়ি। আপনারা কে কোন স্থান থেকে এই ভিডিওটি দেখছেন, কে বীরভূম থেকে এই ভিডিওটি দেখছেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। জানতে পারলে আমার ভালো লাগবে। সুরুল রাজবাড়িতে ঢোকার আগে বাঁ দিকে আরও দুটি দুর্গাপুজো দেখা যায়। তার মধ্যে একটি মাখনলাল দে প্রতিষ্ঠিত ভগবতী দুর্গার পূজা। এবং ভগবতী দুর্গার পাশেই পূজিত হন অভয়া দুর্গা। এবার আমরা যাব সুরুল রাজবাড়িতে, অর্থাৎ সুরুল সরকার বাড়িতে। বীরভূম জেলায় অবস্থিত প্রায় 300 বছরের পুরনো সুরুল সরকার বাড়ি, যা সুরুল রাজবাড়ি নামে পরিচিত। অনুমান করা হয় অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র ঘোষ, পরবর্তীকালে যাদের পদবি হয়েছিল সরকার, ভরতচন্দ্র ঘোষ নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন। ভরতচন্দ্র এবং তার স্ত্রীর বহু প্রচেষ্টার পরেও তাদের কোনো সন্তানাদি না হওয়ায় তারা বারাণসীতে তীর্থযাত্রা করেন এবং এই যাত্রাপথেই তারা বীরভূমের সুরুলে এসে তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন এবং তার বাড়িতেই প্রতিষ্ঠিত ছিল শ্যামসুন্দর। তারা স্বামী স্ত্রী মিলে শ্যামসুন্দরের আরাধনা শুরু করেন।
শ্যামসুন্দরের কৃপায় তাদের একটি পুত্র সন্তান হয়, যার নাম তারা রাখেন কৃষ্ণহরি। এই কৃষ্ণহরির পুত্রই ছিলেন শ্রীনিবাস, যিনি ইংরেজদের সঙ্গে ব্যবসা করে, সেই ব্যবসা ছিল নীল চাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসা, সেটি করে তিনি বিশাল প্রতিপত্তি লাভ করেছিলেন। তাদের এই সরকার পদবিটিও কিন্তু ইংরেজদের থেকেই প্রাপ্ত। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গেও তাদের ছিল খুবই সুসম্পর্ক। এই সুরুল রাজবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনের বেশ কিছু জমি তিনি পেয়েছিলেন এই রাজপরিবারের তরফ থেকে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুরও এই রাজপরিবারের সাথে এসে বেশ সময় কাটিয়েছিলেন কিছুদিন। এবার আসি এই রাজবাড়ির দুর্গোৎসবে। ভরতচন্দ্র সরকারের আমল থেকে এই রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয়। এই সরকার বাড়ির পুজো মূলত দুই ভাগে বিভক্ত, বড় তরফ এবং ছোট তরফ। তবে দুই তরফের পুজোয় কিন্তু এখনও সমান সেই সাবেকিয়ানা এবং সেই সমারোহ প্রায় বিদ্যমান। এখনও বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই সুরুলের সরকার বাড়ির পুজো দেখতে। এই পুজোর জন্য তাদের আলাদা ট্রাস্টও রয়েছে। রথের দিন মা দুর্গার কাঠামো পূজা হয় এখানে, এবং 5 প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা এই প্রতিমা তৈরি করে আসছেন। অর্থাৎ যে মৃৎশিল্পী এই প্রতিমাটি নির্মাণ করেছেন তাদের বিগত 5 পুরুষ ধরে তারা এই প্রতিমা, সরকার বাড়ির প্রতিমা কিন্তু নির্মাণ করার বরাত পেয়ে আসছেন, এবং এই ঠাকুর দালানে কিন্তু প্রতিমা তৈরি হয়। মায়ের হাতে থাকে সেই প্রাচীন আমলের অর্থাৎ 300 বছরের পুরনো সেই অস্ত্রশস্ত্রই এবং পারিবারিক যে অলংকার আছে সেই দিয়েই মাকে সাজানো হয়। সুরুল রাজবাড়িতে বলি প্রথার প্রচলন আছে। এখানে সপ্তমীর দিন চাল কুমড়ো বলি দেওয়া হয়, অষ্টমীতে পাঁঠা এবং নবমীতে আবার চাল কুমড়ো এবং আগ বলি দেওয়া হয়। বা রাজবাড়িতে নারায়ণ যেহেতু প্রতিষ্ঠিত আছেন, সেই জন্য সেই বলির সময় নারায়ণকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। মা এখানে পূজিতা হন বৈষ্ণব মতে, তাই অন্নভোগের পরিবর্তে এখানে চিড়ে, নাড়ু, ফল, মিষ্টি দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। বেলজিয়াম কাঁচের এই ঝাড় লণ্ঠনগুলো দিয়ে নাট মন্দিরকে সাজানো হয় অপূর্ব সুন্দরভাবে। এই নাট মন্দিরটি কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস 5 খিলান বিশিষ্ট নাট মন্দিরটি তৈরি করে দেন, এবং সেই সময় খরচ পড়েছিল এই নাট মন্দির তৈরি করতে প্রায় 18,000 টাকা।
এবার আমরা দেখে নেব সুরুলের সরকার বাড়ির ছোট তরফের দুর্গাপুজো। এই ছোট তরফের দিকেই রয়েছে বেশ কয়েকটি টেরাকোটা মন্দিরও, সেটিও দেখাবো। তার আগে আমরা মাকে দর্শন করে নেব। সুরুল সরকারি বাড়ির ছোট তরফের যে দুর্গা প্রতিমাটি রয়েছে, সেই দুর্গা প্রতিমাও কিন্তু তৈরি করেন বড় তরফের যে মৃৎশিল্পী, তারাই এই ছোট তরফেরও দুর্গা প্রতিমা তৈরি করেন। দুর্গা দালান থেকে বেরিয়েই চোখে পড়ে অপূর্ব সুন্দর দেউল আকৃতির দুটি শিব মন্দির এবং রয়েছে অপূর্ব টেরাকোটার অলঙ্করণ বিশিষ্ট লক্ষ্মী জনার্দন মন্দির। লক্ষ্মী জনার্দন মন্দিরেই রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটার এই প্যানেল। রাম রাবণের যুদ্ধ এবং নানা পৌরাণিক কাহিনী অবলম্বনে এই প্যানেলগুলো সত্যি মুগ্ধ করে। সুরুল থেকে ফিরবো আমরা শান্তিনিকেতনে, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনে। সেখানে আমরা দেখে নেব আরেকটি অপূর্ব সুন্দর পুজো। যদিও এটি কোনো রাজবাড়ির পুজো না, তবে এই পুজোটিও বেশ পার করলো 25টি বছর। এই বছর অর্থাৎ 2025-এ 25তম বছরে পদার্পণ করলো হিরালিনী দুর্গোৎসব। এটিও কিন্তু বোলপুর শান্তিনিকেতনের বেশ একটি বিখ্যাত দুর্গোৎসব। শান্তিনিকেতনের বিখ্যাত যে সোনাঝুরির জঙ্গল, যেখানে হাট বসে সোনাঝুরির হাট, সেই সংলগ্ন স্থানেই এই হিরালিনী দুর্গোৎসব হয়। 2001 সালে শিল্পী ও গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপক বাঁধন দাসের হাত ধরে হিরালিনী দুর্গোৎসবের শুরু হয়। শিল্পী বাঁধন দাসের ছোটবেলায় হারানো এক দিদি হীরা ও তার বাবা নলিনীকান্তের নাম জুড়ে তিনি এই পুজোর নাম রেখেছিলেন হিরালিনী। এই পুজো শুরু করার 1 বছরের মধ্যেই অর্থাৎ 2002 সালের শেষের দিকে অকালে চিরবিদায় নেন বাঁধন দাস। তবে পুজো তার থেমে থাকেনি। এই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তার বোন চিত্রা ঘোষ এবং ভগ্নিপতি আশিস ঘোষ। 2003 সালে তৈরি হয় একটি লোহার প্রতিমা এবং 2004 সালে বাঁশে বোনা ও 2005-এ তৈরি হয় একটি মাটির প্রতিমা। প্রতিবারই মূর্তি তৈরিতে গ্রামের মানুষরাই হাত লাগিয়েছিলেন আশিস ঘোষের তত্ত্বাবধানে। আবার আর্ট কলেজের নানা ছাত্রও এসে জুড়ে গিয়েছিলেন মূর্তি তৈরি করতে। এই 5টি প্রতিমাই কিন্তু এত বছর ধরে নতুনভাবে ফিরে ফিরে এসেছে, কিন্তু এই বছর অর্থাৎ 2025-এ 25তম বছর উপলক্ষে একটি নতুন প্রতিমা তৈরি করা হয়েছে, যার মূল কারিগর হলেন আশিস ঘোষ। এই শারদোৎসবে তিনি কাঠ খোদাই করে প্রায় 3 মাস ধরে তিলে তিলে গড়ে তুলেছেন এই জগন্ময়ী অপূর্ব মূর্তিটিকে। বাঁধন দাসের দেবী প্রতিমায় থাকে না কোনো অস্ত্র। আসলে তার চিন্তা ভাবনায় ছিল যে এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে দেবীর হাতে আর অস্ত্র করে হিংসার প্রতীক হিসেবে দেবীকে তিনি দেখতে চাননি। সুতরাং দেবীর হাতে অস্ত্র থাকে না, সেই কারণে দেবী মূর্তি হয়ে ওঠে শান্তির প্রতীক। আশা করি বীরভূমের এই 2 ভিন্নধর্মী দুর্গাপুজো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি।
আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে, আর সেই ভিডিওতে থাকবে বীরভূমের আরও অন্যান্য দুটি রাজবাড়ি, কালিকাপুর রাজবাড়ি এবং রায়সিংহ রাজবাড়ির দুর্গোৎসব, এবং থাকবে আরও দুর্গাপুজো নিয়ে কয়েকটি বিশেষ চমক। তাহলে অবশ্যই পান্থজন কথার সাথে থাকবেন। ভালো থাকবেন।